আমাকে তুমি আর ঠকাতে পারবে না। তাই ভালো হবে যদি মহান আমার স্ত্রী সাজার অভিনয়টা না করো, কারণ মহান আমার স্ত্রী হওয়ার যোগ্যতা বা অধিকার কোনোটাই তোমার নেই। দাঁড়াও, এত দূর স্পর্ধা তোমার? তুমি আমার কথা উপেক্ষা করে চলে যাচ্ছ? সমৃদ্ধি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না, নাকি তুমি কালা হয়ে গেছো? কালা হলেই বোধহয় ভালো হতো। এই নিকৃষ্ট বচন তাহলে আর শুনতে হতো না। মহান আমার এই সর্বনাশের জন্য তুমি দায়ী। তুমি তাকে ধরিয়ে দিয়েছ। আজ নিজেকে তার স্ত্রী হিসেবে দাবি করছো কোন মুখে? আপনি যে মহারাজের দিদি, সেটা আপনাকে দাবি করতে হয়, নাকি স্বামীকে দাবি করতে হয় যে তিনি আপনার আদরের ভাই? সে যাই হোক না কেন, তোমার বিবাহটা যে একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়, সেটা কি তুমি অস্বীকার করতে পারো? সেজন্য কিন্তু আমি তাই নই। এই বিবাহকে আপনারাই প্রহসনের রূপ দিয়েছেন। কারোর জীবন গড়তে নয়, আমার জীবনটা শেষ করে দিতে আপনারা এই বিবাহের ব্যবস্থা করেছিলেন। আজ যদি আপনাদের উদ্দেশ্য সফল হতো, তাহলে হয়তো সমৃদ্ধি বলে কেউ আপনার ভাইয়ের প্রাতরাশ নিয়ে যাওয়ার জন্য আজ পৃথিবীতে বেঁচে থাকতো না। অযথা কলহ বাড়াবেন না দিদি। আপনার ভাই নিজেকে সংশোধনের একটা সুযোগ পেয়েছে। কে বলতে পারে এটাই তার শেষ সুযোগ নয়? এই প্রতারণার কথা যদি মহারাজের কানে যায়, তাহলে কি ফল হবে একবার ভেবে দেখেছেন? স্বামীর রাজা হওয়া তো দূরস্থ, হয়তো মহারাজ, এই ফলের রসটুকু খেয়ে নিন। কি হলো মহারাজ? আমি নিজের হাতে আপনার জন্য ফলের রস তৈরি করে আনলাম, আর আপনি খাবেন না? ঐশিকা, এই ফলের রস হয়তো তৃষ্ণা মেটাতে পারে, কিন্তু আমার বুকের ভেতরে যে জ্বালাটা জ্বলছে সেটা কি মেটাতে পারে? খারাপ স্মৃতি ভুলতে একটু সময় লাগে মহারাজ, কিন্তু তাই বলে তো আর আহার নিদ্রা এগুলোকে ত্যাগ করা যায় না। জানি জানি ঐশিকা, কতগুলো কথা আছে যেগুলো আমরা মন থেকে কিছুতেই মেনে নিতে পারি না, কিন্তু তবু সেই একই কথাগুলো আমাদের মনকে বারবার করে পীড়া দেয়, বেদনা দেয়। আমি মহান আমাকে শাস্তি দিয়েছি তার ভুল সংশোধন করে নেওয়ার জন্য, কিন্তু 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 কি মহারাজ?
কিন্তু ব্যাপারটা যতটা সোজা মনে হচ্ছে ততটা নয়। দেখো ঈশিকা, যারা পরিবারের আভ্যন্তরীণ মানুষ, যারা আমাদের আত্মীয়, যারা প্রত্যক্ষদর্শী এই ঘটনার, তারা হয়তো মহানামার শাস্তিটা মেনে নেবে, কিন্তু যারা দেখেনি, যারা জানে না, আমাদের প্রজারা, মন্ত্রিসভার মন্ত্রীরা, তারা কি একই মত পোষণ করবে? কেন করবেন না? করবে না ঈশিকা। তুমি জানো না, তোমার তো এই পৃথিবীটা এই প্রাসাদের মধ্যেই। তুমি তো আর মানুষের সাথে কথা বলো না, বাইরের জগৎটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি রোজ রাজা হিসাবে হাজার হাজার মানুষের সাথে কথা বলি, তাদেরকে চিনতে শিখেছি। মানুষের মন যে কতটা জটিল তুমি কিচ্ছু জানো না ঈশিকা। দেখো ঈশিকা, অনেকেই হয়তো ভাববে আমি মহানামার সাথে অন্যায় করেছি, তাকে ইচ্ছা করে নজরবন্দি করে রেখেছি। কেন জানো? কারণ সে আমার নিজের ভাই নয় বলে। ছি ছি মহারাজ, আপনার মনে যে এরকম কোনো ধারণাই নেই সেটা তো আমি ভালো করে জানি। আমি জানি ঈশিকা, তুমি ঠিক বলছো, কিন্তু ঈশিকা দেখো, সবাই তো তোমার মতো ভাবে না। লোকে সবসময় আঙ্গুল তোলার চেষ্টা করে, ভুলটা ধরার চেষ্টা করে। দেখো ঈশিকা, যেই মানুষ শুনবে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, তখন সবাই একটাই কথা ভাববে, একটাই কারণ, বইমাত্রেয়তা। ঈশিকা, আমি সত্যি বুঝতে পারছি না ঈশিকা, আমি যা সিদ্ধান্ত নিচ্ছি সেটা ঠিক কিনা। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি সত্যি দুশ্চিন্তায় ভুগছি ঈশিকা। আমার মনে হয় আপনার একবার আচার্যদেবের সঙ্গে গিয়ে দেখা করা উচিত মহারাজ। হ্যাঁ মহারাজ, একমাত্র উনিই পারেন আপনার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে। কিন্তু ঈশিকা, কোনো কিন্তু নয় মহারাজ। খনার সাথে আপনি আশ্রমে যান, গিয়ে ওনাকে আপনার সমস্ত মনের কথা খুলে বলুন। আমার বিশ্বাস একটা না একটা পথ উনি ঠিক বের করবেন। ঠিক বলেছ, ঠিক বলেছ ঈশিকা। আমি তো আচার্যদেবের কথাটা ভেবেই দেখিনি। এই দেখো, এই জন্য বলে স্ত্রী যদি বন্ধুর মতো হয় তাহলে স্বামীর আর কোনো চিন্তাই থাকে না। ঈশিকা, তুমি হলে পৃথিবীর আদর্শ স্ত্রী। স্বামীর সঙ্গে থেকে তাকে সমর্থন করে আদর্শ স্ত্রী হওয়াটা খুব সহজ মহারাজ, কিন্তু তার বিরুদ্ধে গিয়ে যে তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে সেই প্রকৃত আদর্শ স্ত্রী হয়। আর সমৃদ্ধি কিন্তু সেটা করে দেখিয়েছে মহারাজ। মহারাজ যেভাবেই হোক আমাদের কিন্তু সমৃদ্ধির পাশে সব সময় থাকতে হবে। সমৃদ্ধি বড় একা, ও ভেতরে ভেতরে বড় অসহায় মহারাজ। ঠিক বলেছ ঈশিকা। যারা আদর্শের পথে চলে, যারা সৎ, তারা তারা জীবনে একলাই হয়। তাদের সেই পথ একলাই অতিক্রম করতে হয়। আর অনেক সময় দেখা যায় সেই ন্যায়ের পথে চলতে গিয়ে, ন্যায়ের জন্য লড়াই করতে গিয়ে আপন জনদের বিরুদ্ধেই চলে যেতে হয়। আর ঈশিকা, তুমি ভালো করে জানো যে আপন জনদের বিরুদ্ধে চলে যেতে হলে বুকে কতটা পীড়া হয়, কতটা বেদনা হয়। ঈশিকা, তুমি নিশ্চিন্ত থেকো। আমি সিংহলের মহারাজ হিসাবে তোমাকে কথা দিচ্ছি, সমৃদ্ধির কোনো বিপদ হবে না। আমি বলছি তোমায়, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করেছে তার প্রতিদান আমি দেবই। আমি তোমায় কথা দিলাম, কথা দিলাম ঈশিকা।
একজন জ্যোতিষশাস্ত্রে অসাধারণ পারদর্শী, আর তার সাথে কূটবুদ্ধির শিরোমণি। আর অন্যজন মাননীয় খাদ্যমন্ত্রী। তিনি রাজাকে সহায়তা করার পরিবর্তে তার শত্রুদের সহায়তা করার ব্যাপারে বেশি মনোযোগী, যাকে বলে সিদ্ধহস্ত। কিন্তু এদের একজনকেও সেদিন মহানামার পাশে থাকতে দেখা গেল না। কেন? কি কারণে আপনারা সেদিন অনুপস্থিত ছিলেন? কি এমন রাজকার্য করছিলেন আপনারা? না মানে আর জ্যোতিষবীরের কি ব্যাপার? তাকে ডেকে পাঠানো সত্ত্বেও তিনি এলেন না কেন? কি ভেবেছেন কি আপনারা মহানামাকে সাহায্য না করে আপনারা পার পেয়ে যাবেন? আসলে রাজকুমার যে এরকম করে বসবেন আমরা কেউ ভাবতেই পারিনি। তাই ঘটনার আকস্মিকতায় তৎক্ষণাৎ তার পাশে দাঁড়ানোটা সম্ভব হয়নি। তাছাড়া রাজদীপ একজন মহামান্য মন্ত্রী হিসাবে আমারও কিছু বাধ্যবাধকতা আছে। আমি প্রত্যক্ষভাবে রাজবিরোধী কোনো কাজে অংশগ্রহণ করতে অপারগ। তাই নাকি? রাজকুমারকে সাহায্য করতে চাইলেও আমরা কি করে করতাম? প্রাসাদের সিংহদ্বার তো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা ঢুকতাম কোন পথে? আপনার কথা না হয় বোঝা গেল, কিন্তু জ্যোতিষবীর তিনি সেদিন এলেন না, আজও এলেন না। এ তো বিশ্বাসঘাতকরা করে থাকে। আপনারা তাকে ভুল ভাবছেন। তিনি আজ আমার সঙ্গেই আসছিলেন, কিন্তু কিন্তু প্রাসাদের সিংহদ্বারেই তাকে আটকে দেওয়া হয়, তাকে ঢুকতে দেওয়া হয়নি। কি বলছেন আপনি? হ্যাঁ মাসুমা, তিনি আজ অত্যন্ত অপমানিত বোধ করেছেন। তাকে এইভাবে ফিরিয়ে দেওয়ার কারণ? তিনি যে মনে মনে মহারাজের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন সেটা হয়তো সবাই জানতে পেরে গেছে। কিভাবে জানতে পেরেছে? কে জানিয়েছে? তুমি কি ভুলে যাচ্ছ ত্রিজটা? মন্দির বিস্ফোরণের ঘটনার তদন্ত হয়েছিল, তাতেই তো জ্যোতিষবীরের নাম উঠে আসাটা স্বাভাবিক, আর সেই কারণেই তার সাথে এই রকম ব্যবহার করা হয়েছে। কিন্তু মন্ত্রীমশাই, আপনার তো অনেক জানাশোনা, আপনার অনেক গুপ্তচর রয়েছে। তারা কেউ আপনাকে কোনো খবর দেয়নি? আসলে রাজকুমার বন্দী হয়ে যাওয়ায় আমার বিশ্বস্ত লোকের অনেকেই ভয় পেয়ে গা ঢাকা দিয়েছে, আর বাকিরা প্রাণের ভয়ে কেউ আমাদের হয়ে কাজ করতে চাইছে না। বুঝলাম, জল তাহলে অনেক দূর গড়িয়েছে, কিন্তু এখন উপায়? আপাতত রাজকুমারের থেকে দূরত্ব বজায় রাখা। না রাজৌদি, আমায় ভুল বুঝবেন না। এখন এটা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায়ও নেই। আজকে যদি আমরা প্রাণে বাঁচি, কালকে তার পাশে দাঁড়াতে পারবো। এভাবে বলবেন না মন্ত্রীমশাই। আপনার যতটুকু ক্ষমতা আপনি সেই প্রভাব বিস্তার করে মহান আমাকে মুক্ত করার চেষ্টা করুন। ধৈর্য ধরুন রাজৌদি, একটু সময় দিন, পরিস্থিতি শান্ত হোক। আমি কথা দিচ্ছি রাজকুমারকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়ব। থাক, অনেক করেছেন, আপনাদের আর লাভ ঝাপের প্রয়োজন নেই। ভাই আমার, যা করার আমিই করব। এখন চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, যান এখান থেকে। কি হলো? যান। দাঁড়ান। কে বা কারা জ্যোতিষবীরকে প্রবেশ করতে বাধা দিয়েছে তা খবর নিয়ে আমাদের জানাবেন। আমরা অপেক্ষায় রইলাম। ত্রিজটা, আমার মনে হয় খাদ্যমন্ত্রী ঠিকই বলেছেন।
আমিও ওনার সাথে একমত। এখন আমাদের ধৈর্য ধরেই অপেক্ষা করা উচিত। কিন্তু কোনো কিন্তু নয় ত্রিজটা। আবেগের বশে চলো না, বুদ্ধি দিয়ে চলো। দেখলে তো, যাদের ওপর তুমি ভরসা করেছিলে একদিন, আজ তারা কেউ কিন্তু তোমার পাশে নেই। নির্বাসন কক্ষ থেকে মহানামাকে মুক্ত করার তুমি একমাত্র চাবিকাঠি। তাই তোমাকে চলতে হবে অনেক কৌশল করে, অনেক বুদ্ধি দিয়ে। সরাসরি সংঘাতে যেও না ত্রিজটা, তাহলে কিন্তু তুমিও রাজরোষে পড়ে যাবে। তখন তোমরা ভাই বোন দুজনেই একসাথে ধ্বংস হয়ে যাবে ত্রিজটা। কেউ তোমাদের বাঁচাতে পারবে না, কেউ না। মিহির, ধন্যবাদ। কি জন্য? তুমি আমাকে যেভাবে আশ্রমে সাহায্য করলে তার জন্য। তুমি না থাকলে যে কি হতো। তোমার বুঝতে কোনো কিছু অসুবিধা হয়নি তো? আমি না বুঝতে পারলে তোমাকে আমি নিশ্চয়ই বলতাম মিহির। আজ যা শিখলে, সম্ভব হলে প্রাসাদে গিয়ে একবার পুনঃ অভ্যাস করো। বিদ্যা যত বেশি চর্চা করা যায় ততই তার ধার বাড়ে। মিহির, সেদিন তুমি আমাদের জন্য অনেক বড় ঝুঁকি নিয়ে নিয়েছিলে। তোমার কিন্তু সেটা করা উচিত হয়নি। তবে এর জন্য আমি দায়ী। আমারও একবার ভাবা উচিত ছিল যে তুমি অস্ত্র চালনা করতে জানো না। যদি তোমার কোনো বিপদ হতো। কিন্তু কিছু হয়নি তো? হয়নি, কিন্তু হতেও তো পারতো। এভাবে চলতে পারে না, কখনো এভাবে চলতে পারে না। মানুষ নিজেকে রক্ষা করার জন্য কৌশল জানবে না, এ কি করে হয়? আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, করতেই হবে। আবার আবার রাজৌদি তার নোংরা খেলায় মেতে উঠেছেন। এত কিছু ঘটার পর আমি ভেবেছিলাম ওনার হয়তো একটু শিক্ষা হবে। তা না, উনি আবার ওনার পুরনো সঙ্গী সাথীদের নিয়ে আলাপ আলোচনা করছেন, ঝগড়া করছেন। ঝগড়া তো ওনার স্বভাব সিদ্ধ জয় দাদা। উনি তো আমাকেও ছেড়ে কথা বলেননি। স্বামীর জন্য প্রাতরাশ নিয়ে যাওয়ার সময় উনি আমাকে দেখে ভাবলেন আমি বোধহয় আমার নিজের জন্য পেট পুজোর ব্যবস্থা করছি। ছি 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 ছি! ঘৃণা করে কি করবে বলো? যার নিজেকে সংশোধনের প্রয়োজন তারই কোনো ভ্রুক্ষেপ নেই। নদী যে খাতে বইছিল সেই খাতেই বই চলেছে। তবে একটা আশঙ্কার কথা আমি তোমাকে না বলে পারছি না। রাজৌদির সাথে আমি যা করেছি, উনার অপমানের জবাব আমি যেভাবে দিয়েছি, তাতে উনি মুখ বুজে সহ্য করবেন বলে আমার মনে হয় না। রাজৌদি প্রতিশোধ নেবেনি, আর সেই প্রতিশোধের লক্ষ্যবস্তু যে খনাই হবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জয়দাদা, জয়দাদা, তুমি একবার মহারাজের কাছে যাও। উনাকে গিয়ে বলো খনার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করতে। তুমি নিশ্চিন্তে থাকো মন, আমি সব ব্যবস্থা করব। কিন্তু কিন্তু একটা বিষয় আমাকে বড় ভাবাচ্ছে। মিহিরের বীরত্বের কথা কিন্তু আর চাপা নেই। ইতিমধ্যেই বিভিন্ন মহলে এই নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। না না জয়দাদা, এটা মোটেও ভালো কথা নয়। মহারাজকে যারা উৎখাত করতে চেয়েছিল তারা এটা মোটেও ভালোভাবে দেখবে না। তাদের যাবতীয় রাগ গিয়ে পড়বে মিহিরের উপর, আর সে বেচারা উপকার করতে গিয়ে বেঘরে প্রাণ হারাবে। না না, প্রয়োজনে আমি মিহিরেরও নিরাপত্তার ব্যবস্থা করব। ইতিমধ্যে এ নিয়ে আমি ভাবনা চিন্তা করেছি। দেখি কত শীঘ্র মিহিরের জন্য কি করা যায়। কিন্তু অন্য একটা বিষয় নিয়েও আমাদের ভাবনা চিন্তা করতে হবে। খনা মিহিরের সম্পর্ক।
অর্থাৎ